এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। তোমার জন্য এটাই ঠিক আছে। বেশ মজা পেলাম আমি। এবার যাও, নাচতে নাচতে হলুদ নিয়ে যাও। কাটা গায়ে নুনের ছিটা, দাঁতে দাঁত চাপলো পরি। একে তো ব্যথা, তার উপর এমন নুনের ছিটা সহ্য করতে পারলো না। সত্যি তো, সে এখন কিভাবে হেঁটে যাবে? তার এত প্ল্যান সব কেন নষ্ট হয়ে যাচ্ছে? সব দোষ এই লোকের। এই লোক যেখানে থাকবে, পরীর প্ল্যান করার সকল আনন্দ নষ্ট হয়ে যাবে। রাগে জেদে দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ালো পরি, একদম সোজা হয়ে। ভয় না পেয়ে খিটমিট করে বলে উঠল, দোষটা আমার না, দোষটা আপনার। আপনার উপস্থিতিতে আমি যদি কোনো আনন্দময় পরিকল্পনা করি সেটা আপনার সামনেই বা আপনার সংস্পর্শে এসে নষ্ট হবে। কিন্তু আমি এখন যাবই, পা খুলে রেখে হলেও যাব। কথাগুলো শেষ করে কিছুটা খুঁড়িয়ে পাশ কেটে চলে যেতে চাইল পুরী, কিন্তু 2 কদম সামনে এগোতে গম্ভীর এবং প্রচন্ড নির্দয়ের সাথে বলল, এই কারণেই আমার তোমাকে পছন্দ না। তাজকিয়া তোবা, তোমার কোনো যোগ্যতা নেই আমার পাশে দাঁড়ানোর। আমি কখনো আমার লাইফে অ্যালাউ করব না তোমাকে। আমার দোরগড়ায় এসে দাঁড়ালেও না। হতভম্ব হয়ে পেছন ফিরে তাকালো পুরী। ততক্ষণে ইয়ান বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠেছে। কি তেজ তার প্রস্থানের মাঝে ফুটে উঠেছে। পুরী কিছুই বুঝলো না ইয়ানের কথা। তাকে অ্যালাউ করবে নাকি? পুরীর ছোট্ট মাথায় বিষয়টা ধরতে পারলো না। অগত্যার সামনে ফিরে হেঁটে সোফায় বসলো, গলা উঁচিয়ে চিৎকার করলো, রায়েত ভাইয়া, তোমার ভাই আমার পা ভেঙে দিয়ে গেছে, তুমি এসে জোড়া লাগিয়ে দাও। রায়েত ভাইয়া, ও রায়েত ভাইয়া। তার চিৎকার চেঁচামেচি রায়াদের কানে পৌঁছালো কি জানা নেই। কোত্থেকে নিশান চলে আসলো, ত্রস্ত পায়ে এগিয়ে আসলো পুরীর সন্নিকটে। নিশান হতভম্ব হয়ে গেল, পা ভেঙে গেছে মানে? পুরীর সামনে যেয়ে বসে পড়ল। তোমার পা ভেঙেছে মানে? কি বলছো পিচ্চি পড়ি? বিস্ময় ভরা কণ্ঠ তার। পুরী পা দেখিয়ে বলল, সে তো ডাক্তার দেখলে বুঝবে আমার প্রচন্ড পা ব্যথা করছে, কিভাবে যে হেঁটে এসছে এইটুকু। নিশান তাড়াতাড়ি পুরীর দেখানো পায়ে হাত দিল। পুরী ঠাস করে নিশানের হাত সরিয়ে দিয়ে বলল, আপনি কেন আমার পায়ে হাত দিচ্ছেন? পড়ি, এটা কোনো কথা না। তুমি না পায়ে ব্যথা পেয়েছো? চুপ থাকো, আমাকে দেখতে দাও। পুরী পা সরাতে চাইলেও নিশান জোর করে ওকে থামালো। অতঃপর পা কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখে পায়ের গোড়ালির অনেকটা উপর এক হাত দিয়ে আর অন্য হাত দিয়ে জোরে চাপ দিতেই পুরীর ব্যথায় কোকিয়ে উঠল। চোখের কোণে পানি জমে গেছে ওর। নিশান তাড়াতাড়ি করে বলল, পিচ্চি পড়ি, কেঁদো না। দেখো, এখন ঠিক হয়ে গেছে। এতটুকু ব্যথা না পেলে ঠিক হতো না। তুমি উঠে দাঁড়িয়ে দেখো। নিশান নিজেই পুরীর হাত ধরে উঠালো। সত্যি এখন আর ব্যথা লাগছে না। পুরীর মন মুহূর্তেই উৎফুল্ল হয়ে উঠল। চমৎকার এক হাসি ফুটে উঠল তার উষ্ঠদয়ে। এই ভেবে তার এখন আর কোনো বাধা নেই নিতুদের বাড়ি যেতে। মায়াবী মুখের মায়াবী হাসিটা ঠোঁটে রেখেই চোখ তুলে সামনে নিশানের দিকে তাকালো। নিশানের পেছনের দিকে এখন সিঁড়ি। পরী দৃষ্টি সোজা চলে গেল সিঁড়িতে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। এক ঝটকায় পরীর মুখ থেকে হাসি চলে গেল। কেমন যেন লাগলো, ওর গা শিরশিরে উঠল। অমন দৃষ্টিতে চোখ পড়তেই পুরো শরীর কেঁপে উঠল। ওর অজান্তেই কি এক ভয় ওকে জড়িয়ে ধরল। শুকনো কয়েকটা ঢুক গিলে নিল। সিঁড়ির উপরে দাঁড়িয়ে থাকা পরীর ভারসাম্যতে রোবট মানব। ট্রাউজারের পকেটে 2 হাত গুজে দৃঢ় চিত্তে এদিকে তাকিয়ে আছে। কি শান্ত পানির মতো তার দৃষ্টি, কিন্তু এত ভয় কেন লাগছে পরীর? মুখ কেন কেঁপে উঠল ওর? নিশান পরীর এমন রিয়াকশন দেখে প্রথমে কিছু বুঝলো না। পরে ওর দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকালো। ইয়ানকে দেখে পরীর ভয় পাওয়ার কারণ খুঁজে পেল না। নিশান কিছু বলবে তার আগে ইয়ান আবারও সিঁড়ি দিয়ে উঠে গেল। পরীর কেমন এখনো ভয় লাগছে, তাই নিশানের সাথে কথা না বলে চলে গেল জাহানারার কাছে। নিশি বারান্দায় এসে দাঁড়িয়েছে কিছুক্ষণ। পুঁথিমধ্য ইয়ানকে আসতে দেখে নড়ে চড়ে দাঁড়ালো। নিজের শাড়ি ঠিকঠাক করে দাঁড়ালো। সাদা ফর্সা গায়ে হলুদ শাড়িটা খুব মানিয়েছে। নিঃসন্দেহে সে রূপবতী মেয়ে। এই নিয়ে তার অহংকারের শেষ নেই। সব সময় সবার থেকে নিজেকে আলাদা করে প্রদর্শন করাই তার কাজ। ইয়ান প্রায় 2 মাস বাড়ি ফিরলেও এখন পর্যন্ত কথা বলতে পারেনি নিশি। কেমন এক জড়তা ভয় লাগে। ইয়ান কোনো দিকে না তাকিয়ে নিজের রুমের উদ্দেশ্যে যাচ্ছিল, এর মাঝে নিশি সাহস করে ডাকলো, শুনুন।
ক্ষীণ ছিল তার ডাক। যখন দেখলো ইয়ান দাঁড়ায়নি, তখন ওর পিছে দুপা এগিয়ে ডাকলো। শুনুন না। ইয়ান এবার দাঁড়ালো। নিশি পা চালিয়ে ইয়ানের সামনে যে দাঁড়ালো। কেমন আছেন? দেশে আসার পর তো আপনার সাথে কথাই হয়নি। ইয়ানের দৃষ্টি তখনও শান্ত। নিশির দিকে তাকালো। কোনো কথা বলার প্রয়োজন মনে না করে গট গট করে হেঁটে চলে গেল। নিশি অবাক হয়ে ফিরে চাইলো পেছনে ইয়ানের গমন পথে। এভাবে চলে গেল তাকে কিছু না বলে। অপমানে থমথমে হয়ে উঠল নিশির মুখ। এক হাত দিয়ে অন্য হাত শক্ত করে চেপে থাকলো। তিতলির রুমের দরজা তখনও হাট করে খোলা। অনেকেই ভেতরে আছে, আবার অনেকেই দোতলার সামনে বারান্দায় গিয়ে ছবি তুলছে। নিশ্চয়ই একবার আশেপাশে তাকালো, স্বামী কিছুটা দেখেছে। সেটাও জানে নিশি ইয়ানকে পছন্দ করে অনেক আগে থেকে। স্বামী দৃষ্টি সরিয়ে আয়নার সামনে চলে গেল। অতঃপর নিজেকে আবারও দেখে মুচকি হাসল। লজ্জা মাখা হাসি, প্রিয় মানুষটার সামনে নিজেকে প্রদর্শন করার। বাবারে বাবা, তোকে দেখে আজকাল চোখেই দেখা যায় না। বিয়ে করতে যাবি তাই তোর মাটিতে পা পড়ে না। দেখা যাবে বিয়ের পর মাটি থেকে 4 হাত ওপর দিয়ে হাঁটবি। তিতাস ফোনে কথা বলতে বলতে পরীর পাশ দিয়ে যাচ্ছিল। পরীরা সবাই বাহিরে দাঁড়িয়ে আছে। এখন তারা নিতুদের বাসায় যাবে। পরীর সামনের দিকে ফিরে থেকে কথাটা বলল। তিতাস থামলো। পরীর কথায় তার গায়ে হলুদ পাঞ্জাবি 2 ঘন্টা আগে তাকে হলুদের গোসল করিয়েছে তার বন্ধু মহল, সাথে রায়াত, শান আর বাকি ছেলেপুলে তো আছেই। কোনো মেয়ের অস্তিত্ব ছিল না সেখানে। আগে থেকেই নিষেধ করে দেওয়া হয়েছিল সবাইকে। অবশেষে 1 ঘন্টা দিয়ে এরা তাকে হলুদের পানিতে ডুবিয়ে রেখে ছেড়েছে। তিতাস পেছন থেকে পরীর চুল টেনে দিল। দেশি পাকনা কথা বলছিস, মুখ বন্ধ করে রাখ। পরী মুখ ভ্যাংচালো। তোমাকে আমি ভয় পাই নাকি? তুমি মাটিতে হাঁটছো না আর আমি বললেই দোষ? তিতাস ফোন কেটে দিল। ফোনটা পকেটে রাখতে রাখতে পরীর উদ্দেশ্যে বলল, ও তাই নাকি? তো বললো সবার সামনের সেদিক সন্ধ্যায় কি হয়েছিল বলি। পরী তিতাসের মুখ চেপে ধরলো, তারপর দাঁত বের করে হেসে বলল, তুমি কি ভাবলে আমি এখন বলবো? ভাইয়া প্লিজ বলো না। তুমি যা বলবে তাই। বলো না, বলো। তুমি কিভাবে গ্রামের খচ্চর বুড়ো দাদুদের মতো লাঠি নিয়ে দৌড়ানি দিলে আমাকে? সেই গল্প এখন এখানে করলে কি হবে জানো? পরীর হাত নিজের মুখ থেকে সরিয়ে চাপড় মারলো ওর মাথায়। পরী মাথায় হাত দিয়ে বলল, উফ, তুই শুধু কেন মাথায় মারিস ভাইয়া? এই তিয়াস, বিয়ে করতে যাচ্ছিস, বিয়ে কর। তুই কেন রে মারতে আসিস ওরে? এখন হলো আমাদের কথায় উঠবি বসবি, নয়তো আমরা তোকে বিয়ে করতে দেব কিন্তু বউ দেব না। একটা ছেলে এসে পরীর কাঁধে হাত রেখে তিতাসের উদ্দেশ্যে বলল। পেছন থেকে আরো কিছু কণ্ঠস্বর কানে আসলো সমস্বরে। পরেও মাথা নাড়ালো। তিতাসের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বিয়ে করবে, কিন্তু বৌমণিকে দিব না। তোর বৌমনিকে আটকে রাখতে পারলে আটকাস, আমার কোনো সমস্যা নেই। বলে হাসতে হাসতে সেখান থেকে চলে গেল তিতাস। পরী হতাশ মুখে ঘাড় ঘুরে তাকে বলল, আরে নাবিল ভাইয়া, কিছুই তো হলো না। নাবিল হেসে পরীর কাঁধ ধরে ঘুরে সামনে ফিরে বলল, ও পাগলা, বাদ দাও ওর কথা, এখন তুমি আমার কথা শোনো। কথাটা বলে নাবিল হলুদের বাটির দিকে ইশারা করে বলল, পরি শোনো, এই বাটি থেকে যখন তোমার বৌমনিকে হলুদ লাগাবে, তারপর তুমি ওইখান থেকে হলুদ নিয়ে এই বাড়িতে যে কটা মেয়ে যাবে তাদের মুখে লাগিয়ে দেবে, বুঝছো? তোমার প্রথম কাজ এটা। কেন, এতে কি হবে? এতে কি হবে জানো? তোমার বৌমনির বিয়ের পর একে একে এদের সবার বিয়ে হবে খুব শীঘ্রই। সত্যি? পেছন থেকে শানের কণ্ঠ ভেসে আসলো, হ্যাঁ পরি, সত্যি। তার আগে নিজের গালে একটু লাগিয়ে নিবি। তাহলে তোমার গালে আগে লাগাবো। শানের কথা উপেক্ষা করে নাবিলকে বলল। ততক্ষণে বাটির দিকে হাত বাড়িয়েছে পরী। নাবিল ওর হাত ধরে নিষেধ করে বলল, আরে আরে কি করছো? শেষে তোমার ভাবি আমাকে বাড়িতে ঢুকতে দেবে না। একটাকে সামলাতে পারি না, তুমি আর হলুদ লাগানোর কথা বলো না। আবারও হাসির ঢল নামলো। রিধিকা হাসতে হাসতে বলল, এতক্ষণ যে ফ্ল্যাট করলেন, আপনি বিবাহিত ভাইয়া? এবার তো তাহলে আপনার বউকে আমি নিজ দায়িত্বে জানাবো। একটু ভাব নিয়ে বলল নাবিল। পরী তির্যক চোখে নাবিলের দিকে তাকিয়ে বলল,
বিশ্বাস করো না আপু, ভাবির কথায় নাবিল ভাইয়া উঠে বসে বিড়াল ছানার মতো। সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে অনেক আগে। খানবাড়িতে চলছে গান, নাচ আর আড্ডা, হাসাহাসি। বাড়িটা যেন আরো দ্বিগুণ প্রাণ ফিরে পেয়েছে। নিতুদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে সেই সন্ধ্যা থেকে। নিতুর গায়ে কাঁচা হলুদ কালারের লেহেঙ্গা, গায়ের রংটা হলদেটে তার। তেমন সাজগোজ নেই, গ্ল্যামারাস হ্যাভি মেকআপের মধ্যেও সে নেই, এমনকি বিয়ের দিনেও না। তবে হ্যাঁ, রিসেপশন হবে শহরে, সেই অনুযায়ী বড় হল রুম অলরেডি বুক করে রাখা। যেহেতু রিসেপশন ঢাকায় হবে, তাই বিয়ের পরের দিন রিসেপশন না, খানবাড়ির বড় ছেলের বিয়ে বলে কথা। এত বড় বিজনেস, তাদের অনুষ্ঠান তো একটা শহরে করতেই হয়। সে অনুযায়ী বিয়ের একদিন পর রিসেপশন। জানালার কাছে বসে আছে নিতু। বাহির থেকে গান বাজনার শব্দ আসছে। সে এতক্ষণ ওখানেই ছিল, বিয়ের কোণে তো থাকতেই হবে তাকে ঘিরে সব। তবে অবশেষে সে বলে দিয়েছে এখন সে কিছুটা সময় একা কাটাবে, কাল প্রচুর ধকল যাবে তার উপর দিয়ে। তারা যেন তাদের মতো আনন্দ করে, কিন্তু তারা কি এত সহজে মানবে? তিতাস যেমন খানবাড়ির বড় ছেলে, ঠিক তেমনি তাদের রিলেটিভদের মধ্যেও নিতুই বড় মেয়ে বা বোন। কিন্তু পরবর্তীতে নিতুর মা এসে ওদেরকে নিতুকে ছাড়তে বললে তারা আর আটকায় না। বাহিরে অর্ধ চাঁদ তার আলো ছড়াচ্ছে পৃথিবীর বুকে। কি সুন্দর যে আবৃত তার জ্যোৎস্না। নিতু হাজার জল্পনা কল্পনা করছে। সে কি আদৌ ভেবেছিল কিশোরী বয়সে যাকে মন দিয়েছিল সেই তার স্বামী হবে? তিতাসকে ভালো লাগার কারণ কখনো খুঁজে পায়নি নিতু। তবে একজনকে মন দিয়ে অন্য কাউকে কখনো সেই জায়গা দিতে পারেনি। তার মতে ভালোবাসার কারণ খুঁজে না পাওয়া ভালো। হয়তোবা কারণ খুঁজে পেলে মানুষ সব ভুলে যায়, তার থেকে থাকুক না কিছু কারণ অজানা। তিতাসকে সম্পূর্ণ বিদেশিদের মতো দেখতে। কেউ প্রথম দেখাতে ওর মুখে সুস্পষ্ট সুশ্রীলভাবে বাংলা শুনলে অবাক হবে। এমনিতেই বিদেশিরা যদি সম্পূর্ণভাবে বাংলাকে আয়ত্ত করলেও কথার টানে একটা বিদেশি ভাব থাকে, যেটা তিতাসের মা রিজা ভিয়ানা অর্থাৎ রিজার মাঝে আছে। বিদেশি মুখে সুশ্রীল বাংলা বলার ধরনই হয়তো প্রথম নিতুর ভালো লেগেছিল তিতাসকে। নিতুর হাতে আরও একটা জিনিস দৃশ্যমান। তার দৃষ্টি বাহিরের দিকে, ঠোঁটে মুচকি হাসি ফুটেছে। হাতে থাকা ফোনের স্ক্রিনের আলো না জ্বললেও একটু আগে তা জ্বলছিল। সেখানে ছিল জোর জবরদস্তি করে তিতাসকে নাচানোর কিছুটা অংশ। কিছুক্ষণের মাঝে তার মা শাহিদা বেগম সেখানে উপস্থিত হলেন, হাতে তার খাবারের প্লেট। নিতুর সামনে চেয়ারে বসলেন। নিতু মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসলো। দ্বিধাহীন ফোনের লক খুলে তিতাসের ভিডিওটা ধরলো শাহিদা বেগমের সামনে। শাহিদা বেগম ভিডিও দেখে হেসে ফেললেন। বুঝি এটা করেছে, ভালোই করেছে। 31 বছর বয়স হয়ে গেছে, এখনো বিয়ে করেছ? আমারও তো বয়স হয়েছে মা, 27 বছর পড়বে কদিন পর। শাহিদা ভাত মাখাতে মাখাতে হাসি ঠোঁটে রেখে বললেন, তোমার পাশে তিতাসকেই মানায় বা তিতাসের পাশে তোমাকে? দুজনের বয়স এভারেস্ট কম, বয়স একটু বেশি হলেও। শাহিদা নিতুর দিকে লুকমা এগিয়ে দিল। নিতু নিজেও হা করে সেটা গালে নিল। চুপচাপ থাকলো দুজন কিছুক্ষণ। আমার একমাত্র মেয়েকে আমি যথেষ্ট ভালো শিক্ষা দিয়েছি, সেই জন্যই হয়তো এত ভালো একটা পরিবারের সাথে সম্পর্ক করতে পারছি। তোমাকে এখন আর সংসার নিয়ে কিছু বলতে হবে না। আমার সবটাই তুমি বুঝো। গ্রামীণ এমন একটা পরিবার চিন্তাধারা কত ভালো তা তো জানি, একদিন দুদিন ধরে তো দেখছি না। গভীর সম্পর্ক না থাকলেও তাদের এত বছর ধরে চিনি। শাহিদা নিতুকে নিজ হাতে খাইয়ে দিতে দিতে অনেক কথাই বলতে লাগলেন। এক পর্যায়ে নিতুর ফোনের স্ক্রিনের আলো জ্বলে উঠল, সাথে ভিডিও কল আসা রিংটোন। নিতু তাকালে ফোনের দিকে। ফোনটা এসেছে তিতলের থেকে। নিতু দেরি না করে ফোন রিসিভ করলো। মায়ের থেকে হাত বাড়িয়ে গ্লাস নিয়ে পানি খেলো কিছুটা। দুদিকে সাউন্ড বক্স, কোনো কথা শোনা যাবে না সেটা নিতু জানে। ফোন ধরতেই সামনে স্পটলাইটের আলোতে দেখতে পেল পরীকে। চেয়ার টেনে কিছুটা মায়ের দিকে সরে এসে ফোন ধরলো। শাহিদা বেগম হাসি হাসি মুখে দেখতে লাগলেন। দোতলার বারান্দায় পকেটে এক হাত গুজে দাঁড়িয়ে আছে ইয়ান, অন্য হাতে কফির মগ। দৃষ্টি তীক্ষ্ণ করে আছে নিচের দিকে, যেখানে পরীকে দেখা যাচ্ছে স্পটলাইটের আলোতে। সাথে শানও আছে। সাউন্ড বক্সে খিচমেরি ফটো গানটার মিউজিক শুরু হয়েছে। নাচের থেকে অভিনয়টা ছিল বেশি। অসম্ভব সুন্দর করে দুইজন অভিনয় করলো, একদম পারফেক্ট ভাবে। ওদের অ্যাক্টিভিস্ট স্বভাব সব একই রকম।
মায়ের পেটের ভাই বোন কেউ অস্বীকার করবে না এটা বললে। কিছু কিছু জায়গায় সবাই হাসিতে ঢলে পড়েছে। অবশেষে তাদের ডান্স শেষ হলো, সবাই চিল্লে উঠল, সমস্বরে হাত তালি দিতে লাগলো। নিশি এখন মোটামুটি ভালো লাগছে। ডান্স হচ্ছে, বোরিং না, গ্রামের বোরিং হচ্ছে না বলেই হয়তো। কিছুক্ষণ পর ও এদিক ওদিক তাকাতে তাকাতে উপরে নজর যায়। ইয়ানকে দেখে ঠোঁটে হাসি ছড়ায়। কিছুক্ষণ ফলো করে ইয়ানকে, কিন্তু একটা জিনিস খেয়াল করে ইয়ানের দৃষ্টি এক জায়গায়। নিশি আবারও আশেপাশে তাকিয়ে ইয়ানের দিকে তাকায়, বোঝার চেষ্টা করে ইয়ানের দৃষ্টি কোথায়। কিছুক্ষণ চেষ্টা করে বুঝলো না, কিন্তু হঠাৎ করে খেয়াল আসতেই আবারও তাকালো ইয়ানের দিকে। এবার আস্তে আস্তে নিচে তাকাতেই অবাক হয়। কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে পরি আর শানের দিকে। ততক্ষণে কাশ্মীর মে তু কন্যা কুমারী গানটায় ডান্স করছে। তাদের সাথে আরও সব মেয়েরা যোগ দিয়েছে। কিছুক্ষণ নিশি ভেবে তারপর নিজেকেই বলে, দুজনেই খুব সুন্দর করে পারফরমেন্স করছে। শানকে দেখে কি মনে হবে সে মেডিকেলে পড়ছে? ডাক্তাররা হয় শান্ত নরমভাষী, এরকম ল্যাচা জ্ঞানা কয়জন হয়? কেই বা দেখেছে এমন? পরি কি আদৌ জানে তার জন্য সামনে কি অপেক্ষা করছে? ইয়ানের এনে দেওয়া লেহেঙ্গা পরেছে সে এখন। সকালের লেহেঙ্গার থেকে এটা বেশি গর্জিয়াস। ঠিক মেহবুবা গানের শ্রীনিধি শেঠির মতো লেহেঙ্গার সাথে ওড়নার সেটিংস একই রকম, শুধু কিছুটা ভিন্নতা। সুযোগ নেই প্যাটের কোনো অংশ বের হওয়ার, যা নিশি আর সাইমের দুটো ফ্রেন্ডের মাঝে লক্ষণীয়। একটু বেশি যেন ভিন্ন দেখাচ্ছে পরীকে। সারাদিন বাচ্চামো একটা ভাব চেহারায় যা থাকে সেটা এখন নেই। কেমন 18 বছরের যুবতী কন্যার মতো মনে হচ্ছে। নিশান তখন মুগ্ধ নজরে দেখছে পরীকে। ইয়ানের বাজ পাখি নজর বলে দিচ্ছে এমন নাচানাচি তার একদমই পছন্দ হচ্ছে না। তার সাথে নিশানের নজরের অর্থ তার বোঝা হয়ে গেছে। এত অচেনা পুরুষের ফিরে ক্ষণে ক্ষণে রাগ পুষছে হয়তো রেওয়াজ খানকে নিয়ে। তাই বলে কি পরীর আদৌ রেহাই হবে? একদমই না। সৃষ্টিকর্তা ছাড়া হয়তো আর কারোর ক্ষমতা নেই পরীকে ইয়ানের জীবন থেকে কেড়ে নেওয়ার। অর্ধেক তো তার নামই লেখা শেষ। পরী এক চুল পরিমাণও ছাড় পাবে না। সময় আসুক, যতদিন না নিজের মধ্যে সব কিছু বোঝার ক্ষমতা আনতে পারবে ততদিনে ইয়ান পরীকে নিজের কাছে আসতে দেবে না। নিজের করেও নিজের করবে না। মেয়েটা যেই দিন নিজে থেকে তার কাছে আবেদন জানাবে, সে যে হেরে গেছে তার কাছে ভালোবাসার আবেদন জানাবে, সেই দিনে সে জ্ঞানের সান্নিধ্য পাবে, তার আগে না। এই পথ কি এত সহজ কখনোই হতে দেবে না ইয়ান। প্রতিটা পদে কথার আঘাতে কাজে পরীকে কষ্ট দেবে সে। তেতলি ফোন ধরে রেখে নিতুকে পরীদের নাচ দেখালো। এদিকে নাবিল সুন্দর করে শ্যুট করছে ওদের নাচ। ওদের না, বাকি সবার বিভিন্ন গান আর সবার নাচের সন্ধ্যাসহ রাতটা খুব ভালোই কাটলো। রাত 1টা বেজে যেতে আর অনুষ্ঠান এগোতে দেওয়া হলো না। যেহেতু কালে বিয়ে, দেখা যাবে সকালে সবাই 10টার আগে উঠতে পারছে না। পরিক্লান্ত হয়ে নিজের রুমে সে গা ছেড়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। বিন্দুমাত্র ইচ্ছা করছে না এখন তার চেঞ্জ করতে। রিতা প্রচণ্ড ব্যস্ত, একা মেয়েকে সময় দেওয়া সম্ভব না। শুধু সে না, বাড়ির সব বউরাই ব্যস্ত। এত মানুষ গ্রামের মহিলাদের রাখা হয়েছে, রিজা তদারকি দিয়ে সবার ঘরে পাঠাচ্ছে। কার কি প্রয়োজন? রিতা নীরার উদ্দেশ্যে বলল, মেজো ভাবি, আপনি একটু পরীর রুমে যান, মেয়েটা হয়তো পোশাক না চেঞ্জ করে শুয়ে পড়েছে। নীরা হালকা হেসে চোখের ইশারায় বোঝায় সে যাচ্ছে। পরীর রুমের দিকে যেতে দেখলো তিতলিও আসছে এদিকে। নীরা খেয়াল করেনি, তবে তিতলি একটু তাড়াহুড়ো করে আসছিল। প্রতিমধ্য রায়দের সাথে ধাক্কা খেতে নিল, কিন্তু রায়দ সরে যায় আর বলে, এই আস্তে, এখনই তো ধাক্কা খেতে, আস্তে ধীরে চলাফেরা করো। তিতলি একটু লজ্জা পায়, মাথা নিচু করে নেয়। নীরা রায়দের কণ্ঠ শুনে পেছন ফিরে একবার তাকায়। সরি রায়দ ভাইয়া। ইটস ওকে, সাবধানে চলবে ঘর থেকে, তাতেই হবে। তিতলি মাথা নাড়িয়ে চলে আসে সেখান থেকে। মেঝুমা, কোথাও যাচ্ছিলে তুমি? তিতলির সামনে এগিয়ে আসতে নীরা দাঁড়িয়ে এদিকে তাকিয়ে থাকতে দেখে বলে, ও আমিও যাচ্ছি, চলো। তিতাসের সদ্য বিবাহিত স্ত্রী হয়ে খান বাড়িতে পা রাখল নিতু। তার মুখে ফুটে উঠেছে লজ্জা মাখা হাসি। মাথাটা নিচু। গাড়ি থেকে নামানোর সময় তার শাশুড়ি তাকে বরণ করেছে। 3 শাশুড়ি মিলে তাকে গাড়ি থেকে নামিয়েছে।
প্রচলিত একটা কথা আছে, নতুন বইয়ের প্রথম মুখদর্শনে তাকে কিছু উপহার দিতে হয়। এমনিতেই বিয়েতে পরিহিত গহনা এবং 3 শাশুড়ির দেওয়া উপহারে নিজেকে প্রচণ্ড ভারী লাগছে। গায়ে তার বেনারসি, লাল বেনারসি। অতিরিক্ত হেভি মেকআপ ছাড়া সব রকম সাজে সাজানো হয়েছে নিতুকে। আপাতত নিতুকে নিয়ে বসানো হলো সোফায়। গ্রামের সবাই আসছে খানবাড়ির বড় ছেলের বউ দেখতে। তিতাসের গায়ে খয়েরি শেরওয়ানি বিদেশি গায়ের রঙে অসম্ভব সুদর্শন লাগছে। নিতুরা এখন এখানে 10-15 মিনিট তো এখানে বসে থাকবেই, তাই ওদের রেখে বাকিটা গেল ফ্রেশ হতে। স্টোনের ভারী কাজ করা ঘরোয়া খয়েরি কালারের লেহেঙ্গা পরে আছে পরি, সাথে ভারী সাজ, চোখে গাঢ় কাজল আর আইলাইনার দেওয়া, ঠোঁটে অন্যদিনের মতো গোলাপি নয় বরং লাল লিপস্টিক। লেহেঙ্গার সাথে ম্যাচিং করে মানসিকভাবে হিজাব মারা। লেহেঙ্গা 2 হাত দিয়ে উঁচু করে সিঁড়ি দিয়ে উঠছিল পরি। পেছন থেকে একটা গম্ভীর পুরুষালী আওয়াজ আসলো। পরি জানে কে সে। এই লোক ছাড়া এভাবে কে কথা বলে বাড়িতে? পরি সরল না, জেদ চাপলো, 2 হাত দিয়ে লেহেঙ্গা আরো ছড়িয়ে উপরে উঠতে লাগলো। পেছন ফিরেও তাকালো না। তাকাবে কেন? সকালে এই লোকটাকে দেখে সে টাসকে খেয়ে গিয়েছিল। কি লোক! আর তাকানোর মতো ভুল করে সে? উপরে উঠে আসলো, সে লেহেঙ্গা ছেড়ে দিল। 2 পা এগোতেই সব সময়ের মতো ইয়ানের হেয়ালিপূর্ণ বাক্য কানে আসলো। স্টে উইথিন ইয়োর লিমিট। এতদিন যা করেছ তা চললেও এখন সেটা চলবে না। স্বভাব চেঞ্জ করো। তুমি এত ছোট না যে এত সব পুরুষের মাঝে নাচবে। তুমি ছোট, 9 বছরের একটা বাচ্চা পুরুষের দৃষ্টি বোঝে, তুমি বোঝো না? পরি পেছন ফিরলো, প্রশ্ন করলো ইয়ানকে। কোন পুরুষের দৃষ্টি? সবাই তো আমাকে বোন ভাবে। ইয়ান এগিয়ে এসে দাঁড়ালো পরির খুব সন্নিকটে। অ্যাট লাস্ট এটা বলো না যে তুমি সবার মন পড়ে এসে বলছো। কার অনুমতি নিয়ে তুমি বিয়েবাড়িতে যে ছেলেদের সাথে দাঁড়িয়ে কথা বললে? তাজকিয়া তোবা, লাস্টবার ওয়ার্নিং দিচ্ছি, এখন ভুলক্রমেও নিচে যে ছেলেদের সাথে আড্ডা দেবে না। বাকি থাকলো কালকের দিন এবং রিসেপশন পার্টি। সতর্ক থেকো। আমার নজরে পড়লে তোমাকে অন্দরমহলের বাহিরেও যেতে দিব না কখনো। পকেটে 2 হাত গুজে শান্ত দৃঢ় কণ্ঠে বলল ইয়ান। অতঃপর বড় বড় কদম নিয়ে চলে গেল পরির সামনে থেকে। পরি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল সেখানে। সিঁড়ির কাছে তখন তিতলি ইয়ানের কথা অর্ধেকটা শুনেছে সে। তার খেয়াল নেই যে তার পেছনে রায়ের দাঁড়িয়ে আছে। তিতলি বিড়বিড় করে বলল, ইয়ান ভাইয়া পরীর উপর অধিকার দেখিয়ে গেল, কিন্তু এই অধিকারের মানে তো পরী বোঝেন না। কি বললে? পেছন থেকে রায়দের কণ্ঠে চমকে উঠল তিতলি। তার নিজের পরনেও খয়েরি কালারের লেহেঙ্গা, পরীর মতোই সাজ। জি কিছু না, নিজেকে সামলে বলল তিতলি। তারপর আবার তাকালো সামনে। আজকাল রায়দের সাথে কথা বলতে তার দ্বিধা কাজ করে না। মাঝে মধ্যেও একটু লজ্জা লাগে, তবে খুব ইচ্ছা করে রায়দের সামনে কথা বলতে, গল্প করতে। মনের মাঝে পুষে রাখা অনুভূতি সব দিনে দিনে অবাধ্য হয়ে যাচ্ছে। ইয়ান ভাইয়া পরীকে শাসালো জানেন, অধিকার দেখিয়ে গেল, কিন্তু পরী তো কিছুই বুঝলো না ইয়ান ভাইয়ার চাওয়া পাওয়া। আল্লাহ মালুম কবেও বুঝতার হবে। রাত তাকালো তিতলির মুখপানে। তিতলির কথায় সুস্পষ্ট প্রকাশ পাচ্ছে সে সবটাই জানে। তাহলে কি তাদের ব্যাপারটাও জানে? জানাটা অস্বাভাবিক নয়, তবে রায়দের পক্ষেও সম্ভব নয়। আনফর্চুনেটলি সে অন্য কাউকে ভালোবাসে। পরি ছোট, সবকিছুর সময় আছে একটা তিতলি। সময়ের আগে কিছু হলে তা কখনো ভালো হয় না। রায়ত কথাটা বলে প্রস্থান করলো সেখান থেকে। তিতলি চেয়ে রইল রায়দের যাওয়ার পানে। সে হয়তো স্বপ্নেও ভাবেনি কখনো যে মানুষটার সাথে তার জীবন জোড়ার কথা সে অন্য কাউকে তার জীবনের জায়গাটা দিয়ে দিয়েছে। আচ্ছা, যখন সে জানবে তখন তার এই সুপ্ত অনুভূতির কি হবে? বেশি কষ্ট পাবে নাকি ভাগ্য বলে এড়িয়ে যেতে পারবে? তিতলিরা বাদেও আরও একজন পরি আর ইয়ানের কথা বলা দেখেছে। তাদের কথা কর্ণপাতে না গেলেও ভালো লাগেনি তার। নিশি বারান্দার অন্য পাশে তার রুমটা এখানেই। ফ্রেশ হতে চেয়েছিল সে, তাই তো উপরে চলে এসেছিল সবার আগে। কিন্তু পথিমধ্য ইয়ান আর পরীকে উপরে আসতে দেখলো এবং পরীর কাছে দাঁড়িয়ে ইয়ানকে কথা বলতে দেখলো। দৃষ্টি ছিল তার তীক্ষ্ণ। 2তলার প্রথম ঘরটায় তিতাসের, অতপর একটা রুম পর তিতলির রুম।
তিতলির রুমে এখন সব মেয়েরা উপস্থিত। তিতাসের ঘরে বিছানা সাজানো হচ্ছে শহর থেকে আনা বিভিন্ন ফুল দিয়ে। ঘরের কোনায় কোনায় আরো মোমবাতি রাখা হবে। শানের 3 জন ফ্রেন্ড আর তিতাসের ফ্রেন্ডরা মিলে সাজাচ্ছে। আপাতত নিতর ফ্রেশ হতে ওরা হেল্প করছে। সব রকম গহনা খুললো, চুল খোলার ঝামেলা পোহাতে হলো না, কারণ নিতুর মাথায় হিজাব ছিল। নিতু ওয়াশরুম থেকে গোসল করে একেবারে বেরিয়ে আসলো। পরনে তার গর্জিয়াস শাড়ি। সুতির শাড়ি পরার কথা থাকলেও বিচ্ছু মেয়েগুলো সুন্দর করে একটা লাল শাড়ি পরিয়েছে। শাইমি হাতের ফোনটা ড্রেসিং টেবিলের উপর রেখে নিতুর কাছে আসতে আসতে বলল, না, একদমই হতো না বৌমনি, এত লজ্জা পেতে হবে না। বিয়ে যে সাজ ওভাবে রেখে আসলে তোমার একা চেঞ্জ করতে প্রবলেম হতো। এমনিতেই সারাদিন যে ধকল গেছে, আর এখন তো কেউ এখানে আসবে না, তোমাকেও নিচতলায় যেতে হবে না। এখন আমাদের সময়, সো নো টেনশন। নিতুর মুখে লজ্জার আভা। স্বামী হেসে নিতুর দু কাঁধে পেছন থেকে হাত দিয়ে বলল, থাকবো মনি, লজ্জা পেতে হবে না। তোমার বরকে শাসিয়েছিলাম যে বউ দিব না, কিন্তু আমরা অত নিষ্ঠুর নই, তাই আজকের জন্য দিয়ে দিলাম এবং ফ্রি সাজিয়ে দিব। তাই বলে রুম সাজিয়ে দিচ্ছি এমনি এমনি না। তোমার বরকে বুঝিও, আমাদের কথা শুনলে তার লাভ বই ক্ষতি হবে না। সবাই হু হু করে হেসে দিল। তখনই রুমে আসলো নীরা, হাতে তার খাবারের প্লেট। সবার উদ্দেশ্যে বলল, এই শোন, হাসাহাসি পরে কর তোরা, আগে নিতুকে খাবারটা খেতে দে, আর বেশি জ্বালাবি না, ও রেস্ট নেওয়া জরুরি। উফ মামিমা, রেস্ট তো আমাদেরকেও নেওয়া উচিত। আমরা কি এতদিন কম কষ্ট করেছি? এই যে বিয়ে বাড়ি থেকে এসে আবার ঘর সাজাচ্ছি, আবার আমরা বৌমনিকেও সাজাচ্ছি। বাদরামও অন্যদিন কর সায়ু, আজকে ওদের রেস্ট নিতে দে। স্বামীর ফ্রেন্ড আশা বলল, তা তো দিবেই আন্টি, আমাদের উপর ভরসা রাখো। আমরা কি অতই খারাপ? নীরা কথা বাড়ালেন না। সে শাশুড়ি হয় সম্পর্কে কোনো কথা থেকে কোন কথায় যাবে, তাই কড়াভাবে বললেন, যা করো করো, কিন্তু সর্বপ্রথম ওকে খেতে দাও। তিতলি মাথা নাড়িয়ে সায় দিল। নিতুর খাওয়া শেষে হেয়ার ড্রায়ার দিয়ে নিতুর চুল শুকিয়ে দেওয়া হলো। অতঃপর টুকটাক সাজিয়ে দেওয়া হলো। 45 মিনিট পর অবশেষে নিতুকে রুমে দেওয়া হলো। আর বাইরে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লো। আপাতত লিডার শাইমি আর শান। সিঁড়ি দিয়ে উপরে আসছিল তিতাস, পরনে তার এখনো শেরওয়ানি। ইয়ান আর রায়দও আছে পাশে। নিজের রুমের সামনে এভাবে সবাইকে দেখে তিতাস থতমত খাবে। ধারণা ছিল সবাই আসবে, কিন্তু তাই এভাবে। তিতাসকে দেখে সবাই দাঁত কেলিয়ে হাসলো, যার অর্থ ফান্দে তোমায় ফেলাইছি। রায় তিতাসের কাঁধে হাত রেখে বলল, ভুলেও এসব ডায়লগ ছাড়িস না যে রুম আমার, বউ আমার, তোদের টাকা কেন দেবো? রুম কি আমি সাজাতে বলেছে? ওরা টাকা না নিয়ে যাবে না, দরকার হলে সারা রাত এখানে দাঁড় করিয়ে রাখবে তোরে। পরীর দৃষ্টি তখন ঘুরতে ঘুরতে ইয়ানের উপর চেয়ে পড়ল। 2 হাত পেছনে বেঁধে দাঁড়িয়ে দুলছিল সে। ইয়ান তিতাসের কাছে নিচু আওয়াজে কিছু বলল, ঠোঁটে চওড়া হাসি। সেটা দেখে পরী থেমে গেল। অবাক হয়ে ইয়ানকে দেখল। কত সুন্দর হাসিটা, ঠিক কতটা সুন্দর হাসি লাগলো পরীর কাছে তা পরী নিজে বলতে পারবে না। তবে ঠোঁট ছড়ানো সেই হাসি পরীকে আটকে দিয়েছে। তাকে রইল ইয়ানের দিকে, চোখে তার ভালো লাগা। ইয়ানের কথায় কপাল কুঁচকে তাকালো তিতাস। তবে তিতাসকে কিছু না বলতে দিয়ে ইয়ান চলে গেল সেখান থেকে। তিতাস দাঁতে দাঁত চেপে বলল, গাধার দল, গাধার মতো দাঁত বের করে আছিস কেন? আমি কি টাকা পকেট দিয়ে ঘুরোচ্ছি? ক্রেডিট কার্ডে টাকা আছে আর কার্ড আমার কাছে নেই। এখন 3000 আছে, নিবি? বাহ, তিতাস ভাই দেখি ভেরি ব্রিলিয়েন্ট হয়ে গেছে, না বলতেই বুঝে গেছে আমাদের টাকা চাই। বাহ। হাত উঁচু করে প্রশংসা করলো শান। নাবিল শানের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে দুষ্টু হেসে বলল, হবেই তো বাবু, বোঝো না? এখন না হলে যে বউয়ের কাছে যেতে দেরি হবে। তিতাস বিরক্ত হয়ে চোখ গরম করে তাকালো। আশেপাশে বোনরা আছে। সব থেকে বড় কথা, তিতলি আর পরি আছে। সারাদিন যতই পিছনে লেগে থাকুক, এইসব কথা নিজে ফিল করাটা স্বাভাবিক। নাবিল, মুখ সামলে কথা বল। তোর 2টো চোখ আছে, তার ব্যবহার কর। নাবিল চোখ ঘুরে বিষয়টা বুঝতে পেরে হেসে বলল, না দোস্ত, হচ্ছে না। 15 ফেলো, এরপর ভিতরে যাও। ওকে, তাহলে আমি গেলাম না তাহলে।
বলে উল্টো ঘুরে চলে যেতে নিলে সবাই এসে ঝাপটা ধরল। ওয়াদা কি করছো ব্রো? মানে তুমি আমাদের সাথে এমন করছো? তুমি তোমার থেকে এমনটা আশা করিনি। এটা তো ইয়ান আর রাইত ব্রো করবে, আমি করব। তুমি তো শান্ত মানুষ, তুমি টাকা দিয়ে সরে যাবে, তা না আমাদের সাথে ক্যাচাল করছো। আজ তোকে আমাকে কেন টানছিস এর ভিতরে? শানের কথার বিপরীতে রাত বলল। শান আপাতত সে কথার উত্তর দেওয়ার আগে নাবিল বলল, ওরে শালা, আমার সাথে কি কি করছিলে মনে নেই? আমার সবই মনে আছে। ছোট বাচ্চারা আছে, তাই কিছু করতে পারছি না। নাবিল শানকে কিছু ইশারা করলো আর বাকি ছেলেদেরও। শান পরীর দিকে তাকিয়ে বলল। শান পরীর কাছে সে ফিসফিস করে বলল, আরে গাদি, সরি বইনা, শোন, এটা আমাদের লাভ, বুঝিস না কেন? তুই শুধু যাবি, তিতলি বলবে ভাইয়া আপনাকে তিতাস ভাইয়া ডাকছে। ইয়ান আসার পর বাকি সব মেয়েরা যে রুম তন্ন তন্ন করে খুঁজবি ওকে। পরে আবারও কিছু বলতে যাবে, নাবিল ইশারায় যেতে বলল। পরে থেমে মুখ ফুলালো। শাইমি পরীর হাত ধরে হাঁটা শুরু করলো। অনিচ্ছা সত্ত্বেও পরীকে আসতে হলো ইয়ানের দুয়ারে। রুম ভাড়ানো, ভেতর থেকে আটকানো না। শাইমি দরজায় নক করে বলল। একটু পরে ইয়ান দরজা খুলে বাইরে আসলো। শাইমির মুখের দিকে একবার তাকিয়ে আবার পরীর দিকে তাকালো। তার তীক্ষ্ণ দৃষ্টি হঠাৎ অনুসন্ধানী দৃষ্টিতে পরিণত হলো। শাইমির কণ্ঠ আবার পেয়ে ইয়ান পরীর উপর থেকে দৃষ্টি সরিয়ে কিছু না বলে চলে আসে। শাইমি পরীকে ঠেলে ভিতরে যাওয়ার জন্য, পরী ঠেলে শাইমিকে ভিতরে যাওয়ার জন্য। হঠাৎ ইয়ান থামে, পেছনে তাকায় শাইমিদের দিকে। ইয়ানের তাকানো দেখে দুজনের শটান হয়ে দাঁড়িয়ে যায়। শাইমি দাঁত বের করে হেসে বলে, কি ভাইয়া? ইয়ান দৃষ্টি সরিয়ে সামনে চলে যায়। ইয়ান যেতে শাইমি পরীকে টেনে নিয়ে ভেতরে যায়। ইয়ান আসতে শান তিতলির পাশে যেয়ে ওদের যেতে বলে। আশা শানের কাছে নিচু আওয়াজে বলে, বুঝি না, ওরা আনুক, আমরা এখানে থাকি। এত মানুষ যাওয়ার কি দরকার আছে? আশার কথায় শান চোখ গরম করে তাকায়। বেশি বুঝিস কেন, যা, আমাদের ভালো। তাহলে তুইও চল না। তিতলি বলে উঠলে শান আমতা আমতা করে বলল, আরে পাগল, আমাকে এই দিক সামলাতে হবে না। ওদেরকে ঠেলে ঠুলে পাঠিয়ে দিল শান। সবাই ইয়ানের রুমে প্রবেশ করে দেখলো পরি আর স্বামী খোঁজাখুঁজি করছে। কি রে পেলি? রিধিকা বলল। পরি মাথা নাড়ে না বোঝালো। সবাই তাকাতাকি করছে কোথায় খুঁজবে ভেবে। হঠাৎ পেছন থেকে দরজা লাগানোর শব্দ শুনে সবাই পেছনে তাকালো। হয়তো বেহব্বল হয়ে চেয়ে রইল দরজার দিকে। দরজা লেগে গেল কেন? তিতলি সবার মুখের দিকে একবার তাকিয়ে দরজার কাছে গেল। দরজা খুলছে না। দরজা খুলছে না কেন? দরজা তো কোনো সমস্যা নেই, এভাবে আটকে গেল কেন? স্বামী নিজেও এগিয়ে এসে চেক করলো, বাহির থেকে আটকানো। এটা কি হলো? হঠাৎ যেন রুমের ভেতর বজ্রপাত হলো। আরে দরজা কে আটকালো? দরজা খোলো ভাইয়া, এ শান, দরজা খোলো। স্বামী চেঁচিয়ে ডাকলো, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। তিতলি সন্দিহান কণ্ঠে বলল, আমার আগে থেকে সন্দেহ হচ্ছিল শানকে আমাদের রুমে আটকে রেখে গেল। ভ্যাবলার মতো তিতলির মুখপানে চাইল সবাই। তাদের বোকা বানানো হয়েছে যতক্ষণে বুঝলো সবাই চেঁচিয়ে উঠল, আমাদের বোকা বানিয়ে আটকে রেখে গেল এভাবে? জমিদার বাড়িতে যেন একটা বম পড়েছে। প্রত্যেকের ধূপ ধাপ দৌড়ানোর আওয়াজে তাই মনে হচ্ছে। নিচতলায় দুতলায় হট্টগোল আর গ্যাঞ্জাম লেগে গেছে। বড়রা বুঝে উঠতে পারছে না সমস্যাটা কোথায়। দুতলায় শান আর শানের দুটো ফ্রেন্ডের পেছনে পড়েছে সব মেয়েরা। তিতাসের ফ্রেন্ডরা তো বয়সে অনেক বড় তাদের থেকে, তাই চাইতেও কিছু বলতে পারছে না। কিন্তু শানের কপালে যে আজ জোরদার পিটানি আছে তা সুস্পষ্ট। পড়ে পড়েছে নাবিলের পেছনে। নাবিল নিজ তলায় চলে এসেছে রিজার পেছনে, যে বলল, আরে পরি, তুমি কি এটাও আদে বিশ্বাস করো আমি তোমার সাথে এমন করতে পারি? সব সনের প্ল্যান, ওকে ধরো। পরি এগিয়ে আসতে আসতে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমার কাছে টাকা নেই তো, সব শানের কাছে, ক্রেডিট কার্ডও আমার কাছেও নেই।
প্রায় 15 মিনিট পর দরজা খুলে, তবে ইয়ান নিজের রুমে আসবে সেই কারণে। এতক্ষণ তিতাসের সাথে তারা কি করেছে সেটা শুধু তারাই জানে। ইয়ান তো শুধু দর্শক ছিল। তিতলিরা চেঁচালেও তেমন সুবিধা করতে পারেনি, কারণ বড়রা নিচে ব্যস্ত ছিল। নিতুর বাড়ি থেকে কয়েকজন ছেলে মেয়ে এসেছে, বিয়ের সাথে তাদেরকে নিয়েই ব্যস্ত। এছাড়াও অন্যান্য কাজে আছে বইকি। ওদের চেঁচামেচি স্বাভাবিকভাবে নিয়ে এদিকে কেউ আসেনি। ইয়ান আগেই বুঝেছে এদের তার রুমে আটকানো হয়েছে, সেই জন্য সে ঝাড়েও মেরে এসেছে। তার রুমে সবার অবাধ আসা যাওয়া তার মোটেও পছন্দ হয়নি। দরজা খুলে গম্ভীর কণ্ঠে স্বামীর উদ্দেশ্যে বলে, রুম থেকে বেরো সায়মি, ফার্দার যেন আমার রুমে এসব কাজ না হয়। আমাদের দোষ কোথায়? শাওন ভাইয়া সব করেছে। এখন বেরো। ইয়ানের এমন গম্ভীর মনোভাবে সবাই হুড়মুড়িয়ে বের হয়। বিপত্তি বাঁধে অন্য জায়গায়। পরেও হুড়মুড়িয়ে বেরোতে যেয়ে ইয়ানের পায়ের সাথে বেঁধে যায়। ও মাগো বলে সামনের দিকে পড়ে যেতে নিলেই ইয়ান ওর বাহু ধরে ফেলে। তবে তাতেও পরি নিজের ব্যালেন্স ঠিক না রাখায় ঘুরে পড়ে যেতে নেয়। সবাই ইতিমধ্যেই দাঁড়িয়ে গেছে হতভম্ব হয়ে। ইয়ান পরির প্যাট জড়িয়ে ওকে আবারও বাঁচিয়ে নেয়, নিজের সাথে দাঁড় করায়। পরির যান যায় যায় অবস্থা কোন কারণ খুঁজে পায় না, সব সময় ইয়ানের সামনেই পড়তে হবে। পরি ব্যাগতিকভাবে পড়তে যেয়ে আশাকে হয়তো ধরতে চেয়েছিল, ফলস্বরূপ আশা নিজেও পড়ে যেতে নেয়। তবে দরজা ধরে দাঁড়িয়ে পড়ে। পরি খামচে ধরেছে ইয়ানের ডান হাত। পুরীর পেট ইয়ান বুকের একাংশের সাথে লেগে আছে। ইয়ান এবার কোনো ওয়ার্নিং দিল না পরীকে, তবে ওর মুখাবয়ব কঠিন। পরি জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে ঠিক করতে চাইল। এখনও ইয়ানের ডান হাত পরীর প্যাট জড়িয়ে আছে। যখন খেয়াল আসলো সে ইয়ানের হাত খামচে ধরেছে, চট করে ছেড়ে দিল। নিজেকে সামনে ইয়ানের হাতের উপর চাপ দিল সরানোর জন্য। ইয়ানের নিঃশ্বাস ওর কাঁধের উপর পড়ছে, এমনভাবে ধরায় ওর কেমন গা শিরশির করে উঠল। এভাবে থাকা যাবে না ভেবে ছোটার তাগিদ জানালো নিঃশব্দে। ইয়ান তোকে বাঁচাতেই ধরেছে। ইয়ান নিজেও হাত সরিয়ে নিল। পরীর দিকে আর তাকানোর প্রয়োজন মনে করলো না। বাহু ধরে দরজার সামনে থেকে সরিয়ে রুমে চলে গেল। পরীর বেখালি মন বুঝেও যেন বুঝল না কিশোরী মনের প্রথম ফাগুনের ছোঁয়া। আস্তে ধীরে বেরোবি তো নাকি? ইয়ান ভাইয়া কি তোকে খেয়ে ফেলতো? তিতলি পরীর পাশে দাঁড়িয়ে বলল। পরি কিছু বলতে পারল না। সে যেন এখনো নিজের কাঁধের উপর ইয়ানের নিঃশ্বাস অনুভব করছে। অস্থির লাগলো কিছুক্ষণ ওর। তিতলি পরীর হাত ঝাঁকিয়ে বলল, ঠিক আছে, সারাদিন তো পড়তেই থাকিস, কিছু হওয়ার কথা না। ঠিক আছে। পরীর ছোট্ট জবাব। বাকিরা এতক্ষণ নিশ্চুপ ছিল। হঠাৎ ঘটনায় সবাই চুপ হয়ে গিয়েছিল। এখানে কি দাঁড়িয়ে থাকবি? পরি তো ঠিকই আছে। শানকে যে ধরতে হবে মনে নেই? টাকা নিয়ে চলে যাওয়ার পর খুঁজবি। স্বামীর কথায় সবাই আবারও নিজেদের লক্ষ্যে লেগে গেল। শানকে ধরে ওর পকেট থেকে টাকা নিয়ে ওকে কয়টা কিল ঘুষে দিল সবাই। বাকিদের পকেট থেকেও নেওয়া হয়েছে। শানের অবস্থা খারাপ, পিঠে মার খেয়ে। রেগে পেছন ঘুরে স্বামীর পিঠে কিল বসালো। বেয়াদব সেরি, এরপর আসিস কখনো আমার কাছে সাহায্য চাইতে, এই দিনের কথা মনে করিয়ে দিব। স্বামী পিঠে হাত দিয়ে আওয়াজ করে উঠল। শানের দিকে হাত উঁচিয়ে এগিয়ে গেল। তোর সাহায্য আমার লাগবে না, যা তুই। এদিকে নাবিলের পকেট থেকে ঠুস করে 5,000 টাকা বের করে এনেছে পরি। আপাতত সব ছেলেরা অসহায়। সবাই চলে আসলো তিতলির রুমে। সব টাকা এক এক করে হলো 8,000। যা হয়েছে তাই নিয়েই খুশি তারা। আপাতত সবাই হাসতে হাসতে একে অপরের গায়ে ঢলে পড়ছে। কি হাসি এক একজনের। দরজার বাইরে নাক ফুলিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে শান। দরজা আটকানো ভেতর থেকে। শান গলা বাড়িয়ে চেঁচিয়ে বলে, তোদের একটারও হজম হবে না ওই টাকা। এই টাকার মালিক অভিশাপ দিছে, লাগবেই লাগবে। শানের কথাতে ভেতরে সবার হাসির শব্দ বাড়ল। আরে যা যা, জীবনে মনে থাকবে তোর, কখনো টাকা নিয়ে ধোকা দিতে আসবি মা। শান রেগে মেগে চলে গেল ওইখান থেকে। তবে কিছুটা দূরে যেয়ে ফিক করে হেসে দিল। হাসতে হাসতে রায়দের রুমে চলে গেল। বিছানায় ঠাস করে শুয়ে হু হা করে হেসে উঠল। গাদার দল, কয় টাকা নিল? আমার কাছে তো ক্রেডিট কার্ড আছে। শান রায়দের দিকে হাত বাড়িয়ে দিল। রাত মুচকে হেসে ট্রাউজারের পকেট থেকে ক্রেডিট কার্ড বের করে শানের হাতে দিল।
শান সেটা নিজের চোখের সামনে ধরে আবারও ফেঁসে দিল। জমিদার বাড়ির সামনের দিকে এবং পেছনের দিকে লাইট জ্বালানো থাকে। বাড়ির ভেতর নিচতলায় এবং উপরতলায় বারান্দায় আলো জ্বালানো, কিন্তু প্রত্যেকটা ঘরে আলো বন্ধ। হয়তো প্রত্যেকটা ঘরের সবাই ঘুমের রাজ্যে, কিন্তু শুধু দুটো ঘরের মালিকরা যেন রাত জাগা পাখি। এত বছরের সুপ্ত অনুভূতির নাম পেল। তারা কি পারে চোখ আর মনের তৃষ্ণা না মিটিয়ে ঘুমাতে? অন্যজনের রাত জাগার কারণ সে না বললে কি কেউ বুঝতে পারবে আদৌ? রাত প্রায় 2। ইয়ান পকেটে হাত গুজে সেই পশ্চিমা বড় জানালাটার সামনে দাঁড়িয়ে আছে। রুমে কোনো আলো নেই, তবে বাহির থেকে চাঁদের আলো আসছে। বসন্ত প্রায় শেষের দিকে, বেশ হিমেল হাওয়া বইছে বাহিরে। ইয়ানের গায়েও লাগছে মাঝে মধ্যে একটু। ইয়ান পকেট থেকে ডান হাতটা বের করলো, আস্তে ধীরে সামনে আনলো। চাঁদের আলোতে কিছুটা স্পষ্ট হলো নখের দাগ। ইয়ান এক ধ্যানে চেয়ে থাকলো সেই দিকে। তার অনুভূতি কি আদৌ কখনো প্রকাশ পাবে? এত অবুঝ বেখেয়ালি মনের অধিকারী মেয়ে তো তার জন্য না। এই মেয়েকে ইয়ান তার আশেপাশেও আসতে দিতে চায় না, কিন্তু সবাই যে বেঁধে দিয়েছে তার কাছে। এই কথার যৌক্তিকতা কতটুকু? ইয়ান না চাইলে কেউ কি আদৌ পারতো এমনটা করতে? পারতো না। ইয়ান হিসাব মিলায় ভবিষ্যতের কি হতে পারে তা যেন সুস্পষ্টভাবেই দেখতে পাচ্ছে। ইয়ানকে এখনই পদক্ষেপ নিতে হবে, খুব শীঘ্রই, খুব শীঘ্রই। পরের দিনটা খুব স্বাভাবিকভাবেই সবার কাটলো। হাসি ঠাট্টা শানের পেছনে লাগা। তবে সকালবেলাতে শান সাইমের ফ্রেন্ডরা বিদায় নিয়ে চলে গেল। একটু হলেও বাড়িটা যেন খালি খালি হয়ে গেল। নিশানও চলে গেছে, সকালেই রয়ে গেছে নিশি। ইয়ান আজ চলে যেতে চাইলেও তখনই খবর আসলো রেওয়াজ খান তার কক্ষে ডেকেছে ইয়ানকে। ফোনটা ট্রাউজারের পকেটে নিয়ে রুম থেকে বেরিয়ে আসলো। নিচতলা এসে কোনো দিকে না তাকিয়ে রেওয়াজ খানের কক্ষের দিকে গেল। অথচ ইয়ানকে নামতে দেখে নিশি ধুকপুক করা মনে নড়েচড়ে বসলো একবার ইয়ানের তাকানোর আশায়, কিন্তু তার ইচ্ছা পূর্ণ হলো না। ইয়ানের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল হতাশ চোখে। এই সবটাই নজরে আসলো নীরার। তীক্ষ্ণ চোখের সবটা দেখে চলে গেলেন বাড়ির বাহিরে। এখন যেও না, সন্ধ্যায় যেও। ওই দিদিভাই মেট্রোতে যেতে পারবে না, তোমার গাড়িতে নিয়োগ করো। তিতলি স্বামী খান একই সাথে যাবে ওরা। তাহলে ফেরার দিন কিভাবে ফিরবে? তখন তো মাইক্রোতেই আসতে হবে। রেওয়াজ খানের কথার বিপরীতে গম্ভীর কণ্ঠে বলল ইয়ান। রেওয়াজ খান হাসলেন। সে কথার উত্তর আগে না দিয়ে বললেন, এক সময় তোমার মতো ছিলাম আমিও, জানো তো, গম্ভীর স্বভাবে, তবে সত্যের পথে চলতাম। সময়ের সাথে পরিবর্তন আনলাম। ছেলেমেয়েরা আসার পর সব থেকে আমার বড় তুলবতা আমার পুরী। এরপর নাতিদের পেলাম, স্বভাব বদলে প্রাণ খুলে তাদের সাথে বাঁচতে লাগলাম। আমার স্বভাব পেল তোমার ছোট সাজা, এরপর তুমি। ইয়ান রেওয়াজ খানের মুখের দিকে তাকিয়ে রইল। কিছু মুহূর্তের জন্য তার মুখে বেদনার ছাপ স্পষ্ট হলো। অতঃপর আবারও হেসে বলল, দরকার হলে না হয় একবার ওখানেই রেখে আসবো আমার নাতিটাকে। বন্ধ দরজার ভেতরে দাদা আর নাতির মাঝে এমন কি কথা হলো বাহির থেকে কেউ জানল না। অনেকটা সময় পেরিয়ে গেল। কি এমন কথা হলো ইয়ানের সাথে যে রেওয়াজ খানের কপালে চিন্তার ভাঁজ পড়ল? কি এমন বলল ইয়ান? কয়েক পল সময় চুপ করে কাটালো দুটো মানুষ। ইয়ান, এটাই হবে দাদু। কত পার্সেন্ট গ্যারান্টি চান আপনি? তাহলে আমার দিদিভাইয়ের কি হবে ইয়ান? তোমার দাদি তো এসব মানবে না। আমি যে তাকে কিছু বলতে পারি না, তার কারণ তুমি জানো। সামথিং হ্যাভ টু লিভ টু টাইম। এই পরিস্থিতি তৈরি হবে, আটকানোর ক্ষমতা নেই আমাদের কারোর। ইয়ান উঠে দাঁড়ালো বাহিরে বেরিয়ে যাওয়ার জন্য। ফিরল দরজার দিকে। দরজার অভিমুখে যে দাঁড়াতে কণ্ঠ ভেসে আসলো রেওয়াজ খানের। সব পরিস্থিতি সামনে না নিতে পারলেও একটা নিব আমি। 1 মাস ইয়ান সময়। ওই পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগে আমি অন্য পরিস্থিতিটার পরিণতি দিব। ইয়ান দরজা খুলে বেরিয়ে গেল। রেওয়াজ খান নিজেও কোনো উত্তর প্রত্যাশা করেনি ইয়ানের থেকে। মনটা তার বিষণ্ণতায় ভরে উঠল। দুটো মুখ চোখের সামনে ভেসে উঠল, সাথে জাহানারার হা হুতাশ। বিছানায় বাবু মেরে গালে হাত দিয়ে বসে আছে পরি। সে স্থির হলেও তার চোখ স্থির না, মায়ের দিকে ঘোরাফেরা করছে। আপাতত সে তাড়াহুড়ো করে পরির জিনিস গুছিয়ে দিচ্ছে। বিকালে শহরে যাওয়ার জন্য বেরোনোর কথা থাকলেও ইয়ান 15 মিনিট আগে জানিয়েছে তাকে ঘন্টা খানেকের মাঝেই যেতে হবে। যেহেতু পরি মাইক্রোতে যেতে পারবে না,
তাই তাকে প্রাইভেট কারে যেতে হবে। এক প্রাইভেট কারে শান, সাইমি, তিতলি, তিতাস সবাই যেতে পারবে না। ইয়ানের কারে আপাতত তিতলি, পরি, শান আর সাইমি যাবে। ওরা কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়বে। পরে আস্তে ধীরে রায়, তিতাস আর নিতু যাবে। এদিকে নিতু, জাহানারা হাত ধরে বসে আছে সোফায়। দাদি, আপনি আমাদের সাথে চলেন না। অনেকক্ষণ ধরেই সে এই একই কথা বলছে। জাহানারা হেসে বললেন, পাগল মাইয়া, তোরা যা, বাড়ি থুইয়া এমনে যাইতে পারি ক দেহি, বুঝে না দেহি, আমরা তো যাইব কাল, আজ তোরা যাইয়া মজা কর। না দাদি, আপনি চলেন, আমাদের সাথে আরো আনন্দ হবে। পাগল মাইয়া শোন, সংসারে যখন একেবারে মন দিবি তখন বাইরে তাহানোর সময় পাইবি না। সংসারে বাইধা যাবি, এখন নতুন নতুন আনন্দ করার সময় আনন্দ কর। আমরা তো যামই কালকা, আজকা তোরা চইলা যা, মজা কর গা। নিতু হতাশ শ্বাস ফেলল। সামনে বসে থাকা রেওয়াজ খানের দিকে তাকিয়ে বলল, দাদু, আপনি অন্তত বোঝেন আপনাদের রেখে আমি কিভাবে যাই। দরকার হলে আমরা কাল যাই আপনাদের সঙ্গে। রেওয়াজ খানও হাসলেন নিতুর কথায়। হাতের তসবি টেবিলের উপর রেখে বললেন, নাদবো, তোমার দাদি কি বললো শোনো নাই? সংসার জীবনে পা রাখলে তখন আর বাইরে যাওয়া হয় না। এইসব দিন আর ফিরে পাবে না। কাল তোমাদের বউভাত, তোমরা কাল গেলে হয়। আমরা সকাল সকাল বেরিয়ে পড়বো, 10টা বাজতে পৌঁছে যাব, চিন্তা করো না। নিতু বোঝানোর ভঙ্গিতে আবারও বলতে চাইলো কিছু কিছু। রেওয়াজ খান তাকে থামিয়ে দিয়ে বলল, কথা শোনো না নাটবো, যাও সব গুছিয়ে নাও। তোমার ফুফি শাশুড়িকে পাঠিয়ে দিচ্ছি, আর তিতলিকে নিয়ে সব গুছিয়ে রাখো। ওদের পর হলে তোমরা বেরিয়ে পড়বে। নিতু আর কি বলবে, মাথা নাড়িয়ে ঈর্ষায় জানালো। জাহানারা নিতুর মাথায় হাত বুলিয়ে হাসলেন। নাদবু তার খুবই মনে ধরেছে, শান্তশিষ্ট একটা মেয়ে। এখন নিজের ঘরে যা দেখি, দাদু ভাই আর তোমার সব কিছু গুছাইয়া লও। আচ্ছা দাদি। ছোট্ট করে বলে উঠে গেল নিতু। জাহানারা হাঁক ছাড়লেন রিজার উদ্দেশ্যে। কই রে আফিয়া, যা তো দেখি নাদবউ এর সাথে সব গুছিয়ে দে। মেয়েটা কি একা বুঝবে কি কি নেবে? আফিয়া তখন দোতলায় ছিলেন। দোতলা থেকে বলে উঠলেন, দেখছি আম্মা। বাড়ির বাইরে সবাই দাঁড়িয়ে আছে পরিদের বিদায় দেওয়ার জন্য। গাড়িতে লাগেজ উঠিয়ে দিচ্ছে আব্দুল চাচা। সব ঠিকঠাক শেষে ইয়ান ঘড়ির দিকে তাকিয়ে বলে, এখন বেরোতেই হবে আমাকে, বিকালে মিটিং অ্যাটেন্ড করতে হবে। আবির এগিয়ে আসলেন। সব ঠিকঠাক দেখে বললেন, আচ্ছা তাহলে বেরিয়ে পড়ো, না হয় দেরি হবে আবার। রায়দেরও একটু পর বেরোবে। শান গিয়ে জাহানারকে আর রেওয়াজ খানকে জড়িয়ে ধরে বলে, নানু আসছি, তোমার বুড়ো বরকে নিয়ে চলে এসো সকাল সকাল। আফিয়া পেছন থেকে ছেলের মাথায় গাঁটটা দিলেন। আমার বাপকে বড় বলিস, তোর তো সাহস মন্দ না। তুই আমার বাপের কনি কোনাও না। কে হতে চায় তোমার বাপের মতো? আমি শান, তোমার বাপের মতো হতে যাব কেন? যেমন বাপ তার তেমন ছেলে। তুই যা তো দেখি। শান টি শার্টের কলার নাচিয়ে গাড়ির দিকে যেতে যেতে বলল, থাকতে এসেছি নাকি? তুমি থাকো, যেতে হবে না শহরে। আমার বাপের ব্যবস্থা করে দিবনে আমি। তোর বাপের ব্যবস্থা কর গিয়ে, যা, আমিও দেখবো নে। নীরা হেসে আফিয়াকে বলল। শান আর পাত্তা দিল না। এদিকে গাড়ির ফ্রন্ট সিটের দরজা খুলে ভেতরে বসে পড়ল। এই, তোদের কি আমন্ত্রণ জানাতে হবে ওঠার জন্য? লেডিস ফার্স্ট কিভাবে হয় আমি বুঝি না। সব সময় তো দেখি লেডিস লো। শান মাথা ঘুরে গাড়ির বাহিরে দাঁড়ানো তিনজন রমণীকে বলল। স্বামী চোখ গরম করে তাকে বলল, তিতলি একা একে সবার কাছ থেকে বিদায় নিল। কিছুটা মন খারাপ তার। ফুপির বাসায়ও গিয়ে কখনো তেমন থাকা হয়নি। পরিবারের সবাইকে রেখে যেতে মন চাইছে না। এতক্ষণে পরীকেও নিশ্চুপ দেখা গেল। শান্তিভাবে দাঁড়িয়ে আছে। হাঁটুর নিচ পর্যন্ত গোল জামা, মাথায় হিজাব আর ওড়না একপাশে হাতে ছড়িয়ে দেওয়া। রিয়াত লক্ষ্য করলেন পরীকে। পরীর কাছে এসে এক হাতে জড়িয়ে ধরে বললেন,
আম্মু চুপ কেন? সবাই মিলে কত মজা করবে সেখানে যে। আর আমরা কাল খুব ভোরে বেরিয়ে পড়বো তো। পরি কিছু না বলে মায়ের দিকে তাকালো। রিতাও এগিয়ে আসলো, সুস্পষ্ট পরির মন খারাপ। মায়ের এবং পরে তিতলি এই দুজনের উপর অনেক নির্ভরশীল সে। বিন্দু পরিমাণও আত্মনির্ভরশীল না সে। সময় আর পরিস্থিতির জন্য রিতা মেয়েকে আত্মনির্ভরশীল করতে পারেনি, বরং অতিরিক্ত ভালোবাসার জন্য পরি তার উপর নির্ভরশীল সব সময়। পরি সাবধানে যাও, মন খারাপ করার কি আছে? রিতা মেয়ের কাছে এসে বোঝালেন। একে একে সবাই একে এসে পরীকে বুঝিয়ে গেল। তাতে কি আর কাজ হয়? গাড়িতে ওঠার 30 মিনিট পেরিয়ে গেলেও পরীর মন খারাপটা কাটেনি। তিতলি আর স্বামীর মাঝে বসে মন খারাপ করে আছে। শান রিয়ার ভিউ মিররটা নিজের দিকে ঘুরে চুল ঠিক করতে করতে গান গাইল। এই থাম, মানে ইচ্ছেই কারুঙ্গি, তোর ফাটা বাঁশের মতন গলায় গান শুনিস না প্লিজ শান। এমনিই ম্যাচ ম্যাচ করছে জার্নিংটা, তার উপর তোর গান। আর একটা কথা বললে কিসের কথা ভেবে তুই টি শার্ট পরে এসেছিস? হাত উঁচু করে স্বামী বলল। শান থামলো, রিয়ার ভিউ মিরর ঠিক করে দিয়ে টেরা চোখে চাইল স্বামীর দিকে। কথা ঠিক করে বলে সেনা সাপ, গাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেব। আমার টি শার্ট কি পুরনো? গ্রামে আসার আগে কিনলাম, বাজে কথা বলবি না। চোখ গরম করে তাকায় স্বামী। সেনা সাপ, তোকে আমি একদিন এমন ওষুধ দেব না, সোজা পাগলাগারোতে চলে যাবি। স্বামী চোখ বড় বড় করে খ্যাক করে উঠল। পাগলের ডাক্তার, পাগল না হলে কি পাগল চেনা যায়? তাই তো পাগলের ডাক্তার হতে চায়। ইয়ানের সাথে চাইলেও কেউ ফ্রি হতে পারে না তার এই গম্ভীরতার কারণে। স্বামী মিনমিনি কণ্ঠে বলে, ঠিক বলছো ব্রো, বড্ড বেয়াদব হয়েছে। সরি ভাইয়া। কিছুক্ষণ পরিবেশটা চুপচাপ থাকে। তা দেখে শান গলে খাকারি দিয়ে স্বাভাবিক করার জন্য বলে, গাইস কি হয়েছে জানো? একটা বাম্পার কথা তো জানানো হয়নি তোমাদের। স্বামী আগ্রহ না দেখালেও পুরি আগ্রহ ভরা চোখে তাকালো শানের দিকে। আরে তিতাস ব্রোর হলুদ লাগানোর সময় কি হয়েছে জানিস? শুনলে কেলা যাবে। কি হয়েছিল ভাইয়া? পুরি প্রশ্ন করলো। শান নড়ে চড়ে বসে মাথা ঝুলিয়ে ঝুলিয়ে বলতে লাগলো। স্বামী ট্যাপ ট্যাপ করে চেয়ে থাকলো কিছুক্ষণ শানের দিকে, তারপর ফিক করে হেসে দিল। শান মজা করবি না, সিরিয়াসলি? আরে হ্যাঁ সত্যি। আই মিন ভাইয়ার পরে ইয়ান ভাইয়ার বিয়ে হবে সবার আগে। শান মাথা নাড়িয়ে সায় দিল। পরিও ফিক করে হেসে দিল। স্বামী এক্সাইটেড হয়ে বলল, তোর কথা যদি সত্যি হয় তাহলে এই প্রথম কোনো একটা কথায় প্রমাণ নিব, বুঝলি? সবাই সাক্ষী, ইয়ান ভাইয়ার যদি বিয়ে হয় তিতাস ভাইয়ার পরে। এমন কিছু না শাইমি, গ্রামের টুকটাক মানুষ এমন কথা মানে, লোককথা, জাস্ট তেমন কিছু না। স্বামীর কথার মাঝে বলল তিতলি। পরে এক্সাইটেড হয়ে সব শুনছে গোল গোল চোখে। স্বামী একটু সাহস নিয়ে এগিয়ে আসলো সামনের দিকে, ইয়ানের উদ্দেশ্যে বলল, ভাইয়া এমন কোনো ইন্টেনশন আছে তোমার? একটু বলবে কোনো মেয়ে পছন্দ? ইয়ানের থেকে কোনো প্রত্যুত্তর আসলো না। স্বামী নিজের জায়গায় বসে তবু তাকিয়ে থাকলো সামনে ইয়ানের কোনো উত্তর আসে কিনা। রিয়ার ভিউ মিররে তখন এক মায়াবী চোখের দিকে তাকায় ইয়ান। কিছুটা আগ্রহ অবিশ্বাস সেই চোখে ফুটে উঠেছে। ইয়ানের পরিণীতে সমস্যা হলো না। কয়েকবার তাকিয়ে দেখলো সেই চোখ দুটো। আদৌ কি ওই মায়াবিনীর মায়াবী চোখ ইয়ানকে আটকাতে পারে? ইয়ান আবারও পূর্ণ মনোনিবেশ করলো ড্রাইভিংয়ে। স্বামী মাথা নাড়ায়। ভাইয়া হাতে সময় থাকলে ব্রিজে নামতাম, ক্যামেরা তো সাথেই আছে। তিতলিরা যখন এসেছিল তখন তো আসতে পারলাম না, ওদের সাথে ছবি তোলা যেত। স্বামী কথাগুলো বলতে বলতে ফোন স্ক্রল করে ক্যামেরা বের করলো। বিয়েতে বেশ কিছু ভিডিও করেছে। গ্রামীণ বিয়ে, পাকা পুকুর থেকে পানি আনা থেকে বিভিন্ন এক্সাইটেড বিষয়গুলো ফ্রি হয়ে ফেসবুকে আপলোড দেবে। কিছু ভিডিও আর ছবি তুলে নিল স্বামী। 1.5 ঘন্টা পর ওরা পদ্মা ব্রিজে আসলো। শানকে দিয়ে অনেকবার বলিয়ে জানালা খুলিয়েছে পরি। গম্ভীর এক রুখা মানুষ কি আর কথা শুনে? তিতলির পাশের জানালার দিকে কিছুটা ঝুঁকে বাহিরে দেখছে পরি, মুখে মিষ্টি হাসি। প্রায় 1 বছর আগে এসেছিল ব্রিজ দেখতে। পুরো পরিবার সহ, শুধু মেঝু মারা ছিলেন না। ফরিদপুর থেকে ঢাকা যেতে ব্রিজ পার হতে হয়। স্বামীরা অনেকবার এসেছে এখানে। ব্রিজ শেষ হতেই ইয়ান জানালা উঠে দিল। পরি মুখ ভেঙচি দিল। ও ভাবলো হয়তো ইয়ানের আড়ালে মুখ ভেঙচি দিয়েছে
তবে তার অজানা ইয়ানের নজর থেকে সেটা আড়াল হয়নি। পরীর মন খারাপটা কেটে গেছে অনেক আগেই শান শাইমির ঝগড়া দেখে। আপাতত বাকি রাস্তা গল্প করতে করতে গেল। প্রায় 3 ঘন্টার রাস্তা পার করে ইয়ানদের বাড়িতে চলে এসেছে তারা। তিতলির পরী এই প্রথম আসলেও শান শাইমি এর আগে অনেকবার এসেছে। তাদের নামিয়ে দিয়ে জুলেখাকে সব বলে ইয়ান তখনই অফিসে চলে গেল। পরী তিতলির মাঝে একটু ক্লান্তি দেখা গেল না। ঘুরে ঘুরে পুরো বাড়িটা দেখছে। জুলেখা তাদের জন্য শরবত বানিয়ে আনতে পাঠিয়েছে একজনকে। সকাল থেকে হালকা মেঘ মেঘ ছিল। গ্রামে তেমনটা দেখে এসেছিল পরীরা। ঢাকায় আসার পর থেকে দেখলো ঘন কালো মেঘ। পরীরা পৌঁছানোর ঘন্টা খানিক পর এসেছে তিতাসরা। সন্ধ্যার কিছু আগ মুহূর্ত থেকেই বৃষ্টি। পরী ভিজতে চাইলেও তিতলি এক প্রকার টেনে হিচড়ে আটকেছে। পরী ঘোরাঘুরি করছে সদর দরজার কাছ দিয়ে। সোফায় বসে তিতলি সবটাই আর চোখে দেখছে, আর মাঝে মধ্যে কফির মগে চুমুক দিচ্ছে। বাড়িতে এখন তিতলি, তিতাস, নিতু, পরী, শান, শাইমি। রাত বেরিয়েছে কিছুক্ষণ আগে। ঢাকায় আসার পর এতক্ষণে কমপক্ষে রিতার আর বাকি সবার সাথে টুকটাক 4 বার কথা বলেছে পরী। একটু খারাপ লাগছে তার। পুরো ড্রয়িং রুম আর টুকি করে সদর দরজার কাছে যাওয়ার আশা করছে পরী। তিতলির কথায় ফিরে তাকালো, অতঃপর এগিয়ে সে নিতুর পাশে বসলো। একটা মিষ্টি হাসি দিল নিতুর দিকে তাকিয়ে। নিতু বিপরীতে হাসি দিল। চা নাও পরি। নিতু বলল। পরী মাথা হেলিয়ে কাপটা হাতে উঠিয়ে নেয়। হালকা উষ্ণ আছে চাটা। চা খেতে খেতে সবার গল্প শুনতে থাকে। পরীরা আসার পর যেন জুলেখা খালা কি করবে বুঝে উঠতে পারছেন না। নীরা তাকে সাবধানের সহিত বলেছে, ওদের কিন্তু ভালো করে যত্ন করবে, নতুন বইয়ের দিকে খেয়াল রাখবে সব সময়। নীরা আদেশ করেছে। জুলেখা খালার কাছে কি সেটা কম? অনেক বছর ধরে এখানে কাজ করছে। এই পর্যন্ত যে কতবার এসে জিজ্ঞাসা করেছে কি লাগবে। পরী ওনার আচার আচরণে এত উদ্বেগ দেখে হেসে কুটি কুটি। শাইমি কালকে সন্ধ্যা রিসেপশন নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা করছে, কি করবে না করবে। পরী সব কান পেতে মনোযোগ দিয়ে শুনছে। একটু পর সেখানে শান আসলো। সিঁড়ি দিয়ে নামছে সে, কারোর সাথে কথা বলছে। পরী তাকালো সেদিকে। সারের মতন চিল্লিয়ে কথা কেন বলছিস? আসতে বলতে পারিস না? কান একেবারে ফাটিয়ে দিব। শান শাইমির কথার তোয়াক্কা না করে ফুট করে এসে শাইমির কানের কাছে জোরে চিল্লি উঠল। ওর থেকে আরো জোরে চিল্লি উঠল শাইমি। শানের বাচ্চা বলেই কোলের উপর রাখা কুশনটা পাশে ফেলে ধেয়ে উঠল বসা থেকে। পুরো ড্রয়িং রুমে দুজন দাপাদাপি করে বেড়ায়। শান সোফার পেছনে এসে ফোনের ওপারের ব্যক্তিকে বলে, ঈশান, আমি কোনো বাহানা শুনবো না। লাস্টবার বলছি, কাল আসবি মানে আসবি। বিয়েতে যাসনি, তোর খবর আছে। কাল সন্ধ্যায় তোকে দেখতে চাই। বলে ঈশানকে কিছু না বলতে দিয়ে ফোন রেখে দিল। সোফার উপর ফোনটা রেখে আবারও চারপাশ ঘুরে দৌড়াতে লাগলো। ও থামবি তোরা? ছোট আছিস এখনো। কদিন পর শ্বশুর বাড়ি যাবি, সেখানে গিয়েও কি এমনি দৌড়াদৌড়ি করবি? পরে খিলখিল করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, বাহ, ভালোই হলো। চা খাওয়ার সময়টা বোরিং হলো না। শাওমি আপু, আরো একটু প্লিজ। শাইমি দাঁড়িয়ে পড়ল, মুখ ফুলিয়ে তিতলির পাশে বসে পড়ল। শান এসে ওর চুল টেনে দিল। দেখেছো তুমি এবার? এখন ওর বিচার করো, নয় ওর সব চুল টেনে ছিঁড়ে ফেলবো। তিতাসের কাছে নালিশ করে বলল শাইমি। শান হাসতে হাসতে শাইমিকে ব্যঙ্গ করলো। শাইমি আবারও উঠে আসতে নিলে নিতু এসে ওকে বসিয়ে দেয় জোর করে। থাক আর মারামারি করতে হবে না, এখন শান্ত হয়ে বসো তো। একটু আগে কত সুন্দর প্ল্যান করছিলে কাল কি করবে। আর শান, তুমি কিন্তু একটুও আমার ননদির সাথে এমন করবে না। দিস ইজ নট ফেয়ার ভাবি। শুধু ননদিনীর পক্ষ নিলে হবে? আমি দেব না তোমার? তা তো নিবই, আমার একমাত্র আসল দেবর। তবে সেটা তোমার প্রেমে সাকসেসের সময়। প্রেম কে করবে? আমি তো মেয়ে পছন্দ হওয়ার পর সোজাসুজি বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসবো। অত আয়োজন করে ডং করে আনতে পারবো না গো ভাবি। নিতু হেসে দিল। শানের সাথেও যতদিনে পরিচয় হয় তখন থেকেই তার খুব ভালো লেগেছে। এতটা হাসি খুশি কেউ খেয়াল করলো না। পরিচয়ের কাপ রেখে উঠে গেছে। ওদের কথার মাঝে ফাঁক পেয়েছে। গুটি গুটি পায়ে সদর দরজার কাছে উপস্থিত হলো। আবারও পেছনে তাকালো। এখন গোসল না করুক, গরমের প্রথম বৃষ্টি, একটু হাত পা ভেজাবে না? এবার তড়িঘড়ি করে বেরিয়ে পড়লো সদর দরজা দিয়ে।
তবে হয়তো সে ভাবতেও পারেনি তার শখটা পূরণ হবে না। নিজেকে আড়াল করে এগিয়ে গিয়ে হাত মুখ বাড়িয়ে দিল বৃষ্টির মাঝে। ঠোঁটে বিশ্বজয়ের চওড়া হাসি ফুটে উঠল। উজ্জ্বল শ্যামা মুখটায় আস্তে আস্তে পানির ফুঁটা পড়ে ভিজে যাচ্ছে। পুরো মুখ ভিজে পানি মুখ থেকে বেয়ে গলায় নেমে আসছে। হালকা আকাশি কালারের একটা গোল জামা পরনে পরির, সাথে সাদা ঢিলা ঢালা সেলোয়ার, গলায় ওড়না পেঁচানো, চুলগুলো খোপা করা আপাতত। খোপাটা ঢিলে হয়ে পিঠে পড়ে আছে। নিতু খোপা করে দিয়েছে। আজ আরও এক ধাপ বেশি অন্যরকম লাগছে। রাত হলেও আশেপাশে অনেক লাইট জ্বালানো আছে। পুরি আরও এক পা এগুলো তার মতি গতি বলছে সে আস্তে আস্তে বৃষ্টির মাঝে যেয়ে দাঁড়াবে। চেহারে মে তেরি খুদ কো মে ঢুঁढूं, चेहरे में तेरी खुद को मैं ढूंढूं, आंखों के दरमिया तू अब है इस तरह, ख्वाबों को भी जगह ना मिले, ये मौसम की बारिश, ये बारिश का पानी, ये पानी की बूंदे तुझे ही तो ढूंढे, ये मिलने की ख्वाहिश, ये ख्वाहिश पुरानी, पूरी तुझे मेरी ये कहानी। আস্তে আস্তে সম্পূর্ণভাবে বৃষ্টির মাঝে যেয়ে দাঁড়ালো। পায়ের তলায় পাকা করা মেঝে, দু হাত ছড়িয়ে পুরি তার বড় বড় মায়াবী চোখ দুটো খুলে তাকালো, শব্দ করে হেসে দিল। মনে মনে ভাবলো, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।